আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টু ডিটারমাইন দ্য spring constant and effective mass and hence to calculate the rigidity modulus of the material of a spring. আমাদের এই এক্সপেরিমেন্টে দুইটা অবজেক্টিভস ফার্স্ট অবজেক্টিভ ইজ to determine the spring constant and effective mass of a spring to calculate the rigidity modulus of the material of the spring. তো এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি দুইটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। একটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটার নাম হচ্ছে স্ক্রু গজ। তো শুরুতে আমি স্লাইড ক্যালিপার্স নিয়ে কথা বলি। স্লাইড ক্যালিপার্স, এটার নাম স্লাইড ক্যালিপার্স, অনেক সময় ভার্নিয়ার ক্যালিপার্সও বলা হয়। এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের মেইন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা হচ্ছে আমাদের মেইন স্কেল, আর যে স্কেলটা এদিক দিয়ে স্লাইড করে যাচ্ছে সেটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই স্লাইড ক্যালিপার্সের একটা ধ্রুবক আছে, সেটাকে আমরা বলি ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্টের সংখ্যাটাকে যদি আমি সহজে বলি তাহলে সংখ্যাটা হবে এরকম যে এই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমি সর্বনিম্ন যতটুকু মেজারমেন্ট করতে পারি সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমরা কীভাবে বের করবো? এই স্লাইড ক্যালিপার্সের যে মেইন যে স্কেলটা আছে সেই স্কেলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1 2 3 4 5 এরকম সেন্টিমিটার করে আছে, এবং 0 থেকে 1-এর মধ্যে 10টা ভাগ আছে। তাহলে 1 সেন্টিমিটারের মধ্যে যদি 10টা ভাগ থাকে তাহলে প্রতি এক ঘরের দৈর্ঘ্যকে আমরা বলতে পারি 0.1 সেন্টিমিটার, দ্যাট মিনস হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি একটা স্লাইড ক্যালিপার্সের সর্বনিম্ন এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। আরেকটা জিনিস যদি আমরা দেখি যে এই যে আমাদের যে ভার্নিয়ার স্কেলটা আছে সেই ভার্নিয়ার স্কেলে কতগুলা ভাগ আছে। তো এখানে আমরা যদি দেখতে পাই 0, মাঝখানে একটা ভাগ, তারপর হচ্ছে 1, তারপর আরেকটা ভাগ, তারপর হচ্ছে 2, এরকম করে যদি আমরা এটা দেখি তাহলে ভার্নিয়ার স্কেলে এখানে টোটাল ভাগ সংখ্যা হবে 20। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাইলাম কি যে স্লাইড ক্যালিপার্সে মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 20। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে হয় এইভাবে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু স্লাইড ক্যালিপার্সের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে 1 ডিভাইডেড বাই 20, তাহলে এটা হবে 0.005 মিলিমিটার বা হচ্ছে 0.005 সেন্টিমিটার। স্লাইড ক্যালিপার্সে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেটা বোঝার জন্য মেইন স্কেলে 0 এবং ভার্নিয়ার স্কেলে 0 এই দুটাকে একত্রে মিলাতে হবে। যদি দুটা 0 একত্রে মিলে যায় তাহলে বুঝতে হবে যে এই স্লাইড ক্যালিপার্সে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি নেই। আমরা দেখতে পাচ্ছি এই স্কেলে দুইটা 0 একত্রে মিলে গেছে, সো এই স্কেলে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি নেই। এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমাদের কি করতে হবে? অ্যাকচুয়ালি এইখানে যে আমরা যে স্প্রিংটা দেখতেছি স্প্রিংয়ের দুইটা দৈর্ঘ্য বের করতে হবে। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা আমরা এটা স্প্রিংয়ের দৈর্ঘ্য মাপবো। স্প্রিংয়ের হচ্ছে এটাকে কি বলা হয়, স্প্রিংয়ের ব্যাসার্ধ আমরা মাপবো। দুই রকম ব্যাসার্ধ, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। দ্যাট মিনস হচ্ছে আমরা তো আসলে ব্যাসার্ধ মাপার জন্য আসলে ব্যাসটা মাপবো, ডায়ামিটার। একটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল ডায়ামিটার, আর আমরা একটা এক্সটার্নাল ডায়ামিটার বের করবো। সেটা হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা এক্সটার্নাল ডায়ামিটারটা বের করবো। আচ্ছা, তো আমরা এরকম কোন একটা জিনিস যখন আমরা মাপতে যাই, আমরা যদি এক্সটার্নাল ডায়ামিটারটা মাপতে যাই তাহলে আমরা কি করবো? এই যে এই স্লাইড ক্যালিপার্সের ইনিশিয়ালি কি হয় যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এই মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেল, মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0 তারা একই জায়গায় থাকে। যদি স্লাইড ক্যালিপার্সে কোনো ত্রুটি না থাকে তাহলে তারা একই জায়গায় থাকবে। তো এরপরে যখন আমরা কোনো কিছু মাপতে যাব তখন যে জিনিসটা হবে এই দুইটা 0-এর মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। তো আমাদের আসলে দেখতে হবে মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0 মধ্যবর্তী দূরত্বটুকু কত। আচ্ছা, সেই জিনিসটা যদি আমরা দেখি এবং আমরা যেখান যতটুকু মাপবো সেটা যদি আমরা এখানে লক করে দেই তাহলে এরপর থেকে আমরা দেখতে পারবো। এখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন স্কেলে 0 আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে 0। তো আমরা দেখবো মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0 মধ্যবর্তী দূরত্ব কতটুকু।
তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2.6 কে অতিক্রম করছে, বাট 2.7 পর্যন্ত যায় না। আমরা যদি এখানে দেখতে পাই এই যে ভার্নিয়ার স্কেলের যে শূন্য দাগটা, সেটা হচ্ছে যে 2.5, 2.6 কে অতিক্রম করছে, কিন্তু 2.7 পর্যন্ত যায় নাই। আমরা বলছিলাম যে এই ধরনের কাজ আমরা নর্মাল এরকম একটা স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করতে পারি, কিন্তু আমরা অ্যাকুরেসির জন্য হচ্ছে ভার্নিয়ার স্কেল ইউজ করি। তো এই জন্য আমরা আমাদের ভার্নিয়ার স্কেলে আমরা যদি টেবিলটা দেখি, তাহলে ফার্স্টে যে ঘরটা দেখবো সেটার নাম হচ্ছে MSR বা মেইন স্কেল রিডিং। তাহলে মেইন স্কেল রিডিংটা হবে কত, যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মেইন স্কেলের যে দাগটাকে অতিক্রম করে গেছে। দ্যাট মিনস এখানে আমরা যেটা পাইলাম যে 2.6 কে অতিক্রম করছে, কিন্তু 2.7 পর্যন্ত যায় না। তাহলে যে জিনিসটা হবে, তাহলে মেইন স্কেলের রিডিংটা হবে 2.6। আচ্ছা, তাহলে MSR হচ্ছে আমার 2.6। এরপর আমরা যদি টেবিলটা দেখি, সেই টেবিলে এরপরে যে মানটা থাকবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে আমাদের এখন দেখতে হবে ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আসলে কি। আচ্ছা, তো ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আমরা দেখবো যে এই ভার্নিয়ার স্কেলে যে আমরা বলছিলাম টোটাল 20টা ভাগ সংখ্যা আছে, তো সেই 20টা ভাগ সংখ্যার সাথে কোন একটা ভাগের সাথে মেইন স্কেলে কোন একটা ভাগ ভার্টিক্যালি মিলে যাবে। তো কোন ভাগটা মিলবে সেই জিনিসটা আমি একটু বের করে দেখাই। আমরা হচ্ছে একেবারে প্রথম থেকে দেখা শুরু করব যে কোন ভাগটা সবচেয়ে সুন্দর মতো মেইন স্কেলের সাথে মিলে গেছে। আমরা যদি এই যে 3 নাম্বার যে ঘর এখানে যেটা দেয়া আছে, সেই 3 নাম্বার ঘরটা যদি দেখি, তাহলে এই 3 নাম্বার ঘরটা দেখলে বুঝতে পারবো যে এই 3 নাম্বার ঘরটা উপরে মেইন স্কেলের সাথে একেবারে পুরোপুরি মিলে গেছে। তো আমরা যদি খেয়াল করে দেখি 3 নাম্বার ঘর অ্যাকচুয়ালি ভার্নিয়ার স্কেলে কততম ভাগ সংখ্যা, 1 পর্যন্ত 2টা, 2 পর্যন্ত 4টা, তাহলে 3 পর্যন্ত হবে 6টা। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে আমাদের 6। তার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলে যে ষষ্ঠ যে ঘরটা, সেই ঘরটা মেইন স্কেলে আরেকটা ঘরের সাথে ভার্টিক্যালি লম্বভাবে মিলে গেছে। এই কারণে আমাদের ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে 6। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যে মানগুলো নিচ্ছিলাম সেই সবগুলো মানে কিন্তু হচ্ছে কিভাবে নিছি আমরা, এটা হচ্ছে যে সেন্টিমিটারে নিছি আমরা। মেইন স্কেল রিডিং ছিল হচ্ছে 2.6 সেন্টিমিটার, আর ভার্নিয়ার স্কেল এটা কোনো একক না, এটা হচ্ছে ডিভিশন এবং সেটা হচ্ছে 6। আচ্ছা, এরপর আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের মান জানি, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 20, তাহলে এটা হয় 0.05 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে 0.005 সেন্টিমিটার। আচ্ছা, তো এরপরে যদি আমরা টেবিলটা দেখি, টেবিলের পরে ঘরটা যেটা দেখতে পাবো সেখানে আছে কি আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিং সমান হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাহলে 0.005 ইনটু 6। তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং। আচ্ছা, তো এরপর আমাদের টোটাল রিডিংটা আমরা কিভাবে বের করব, মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, এই দুইটা জিনিস আমরা যোগ করব। এই দুইটা জিনিস যোগ করলে আমাদের আসবে কি টোটাল রিডিং। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যে কাজটা করব, যে এখানে আমরা একটা মান নিব, এই মাঝ বরাবর একটা মান নিব, আর উপর বরাবর আরেকটা মান নিব, এক সেম ওয়েতে 3টা মান নিব। এই 3টা মানকে যোগ করে যদি আমরা অ্যাভারেজ বের করি, তাহলে সেটাই হবে আমাদের এই স্প্রিং এর জন্য এক্সটার্নাল ডায়ামিটার। আর এই সেম যে কাজটা করলাম, সেই কাজটা যদি আমরা এইভাবে না নিয়ে আমরা যদি এভাবে নেই, দ্যাট মিনস আমরা ভেতরের মানটা নেই, যে ইন্টারনাল ডায়ামিটারটা নিতে চাই, তাহলে সেম ভাবেই আমরা এখানে লক করে আবার হচ্ছে মেইন স্কেল রিডিং নিব, ভার্নিয়ার স্কেল ডিভিশন নিব, আর ভার্নিয়ার কনস্ট্যান্টটা তো সবসময় একই। তো সেইভাবে আমরা হচ্ছে এই স্কেলে ইন্টারনাল ডায়ামিটারটাও বের করে ফেলতে পারবো। ইন্টারনাল ডায়ামিটারের ক্ষেত্রে আমরা 3টা মান নিব, এখানে একটা, উপরে একটা, আর নিচেই হচ্ছে একটা। যদি আমরা এই বরাবর নিই, একটা যদি এই বরাবর নিই, আরেকটা আমরা এই বরাবর নিতে পারবো। এরকম করে নিয়ে আমরা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এক্সটার্নাল আর ইন্টারনাল ডায়ামিটারগুলো বের করে ফেলতে পারবো। এখন আমরা যে অ্যাপারেটাসটা দেখব সেটার নাম হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজের সাহায্যে আমরা আরো সূক্ষ্ম কোনো জিনিসের দৈর্ঘ্য মাপি বা প্রস্থ মাপি। যেমন হচ্ছে একটু আগে আমরা স্প্রিং এর স্লাইড ক্যালিপাসের সাহায্যে স্প্রিং এর ডায়ামিটার মাপতেছিলাম। তো এবার যদি আমাদেরকে মাপতে হয় যে একটা স্প্রিং এর যে কোনো একটা ওয়্যারের ডায়ামিটার, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? অবশ্যই স্লাইড ক্যালিপাস ইউজ করব না, সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে স্ক্রু গজটা ইউজ করব। আচ্ছা, তো এই স্ক্রু গজের ক্ষেত্রেও হচ্ছে একটা কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্টকে বলা হয় লিস্ট কাউন্ট। আচ্ছা, সেই লিস্ট কাউন্ট জিনিসটা কি? লিস্ট কাউন্ট জিনিসটা হচ্ছে এই রকম, যে
এই যে আমাদের স্ক্রু গজ আছে, স্ক্রু গজের মধ্যেও দুই ধরনের স্কেল আছে, একটা হচ্ছে আমার মেইন স্কেল আর একটা হচ্ছে সার্কুলার স্কেল। আমরা যদি দেখি এই যে একটা স্কেল এদিক দিয়ে ঘুরতেছে, এটা হচ্ছে আমাদের সার্কুলার স্কেল, আর এই সার্কুলার স্কেলটা যে বরাবর ঘুরতেছে সেটাকে আমরা বলবো হচ্ছে মেইন স্কেল। তো আমরা যদি দেখি যে মেইন স্কেলে ঘরগুলো আসলে কেমন, তো এটা আমরা দেখতে পারবো এরকম যে মেইন স্কেলে যে ঘরগুলো আছে আমরা যদি একেবারে পুরাটাই দেখি 0 থেকে 25 মিলিমিটার পর্যন্ত, 0 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হচ্ছে স্ক্রু গজের ঘরগুলা, এবং প্রতি এক ঘর কতটুকু সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখবো যে এখানে দেওয়া আছে 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 মিলিমিটার, এবং খেয়াল করে দেখবো যে 0 থেকে 5 মিলিমিটার মাঝখানে আরেকটা ঘর আছে। তাহলে 0, 1, 2, 3, 4, 5 এর মাঝখানে যদি আরেকটা ঘর থাকে তাহলে আমরা সেটা বলতে পারবো 0.5 মিলিমিটার। মানে এখানে ঘরগুলো আছে এরকম যে উপরে 0, নিচে হচ্ছে 0.5, তারপর হচ্ছে 1, তার নিচে হচ্ছে 1.5, তারপরে 2, তারপর 2.5। তাহলে আমরা যদি বলতে চাই যে এই স্ক্রু গজের প্রতি এক ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত, সেটা হবে কত, 0.5 মিলিমিটার। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমরা যদি একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে সার্কুলার স্কেল যেটা আছে সেই সার্কুলার স্কেলটা কেমন। সার্কুলার স্কেলটা আমরা যদি দেখার চেষ্টা করি যে 0 থেকে শুরু হচ্ছে, 0, 5, 10, 15, 20, 25 এরকম করে 45, 50। তার মানে সার্কুলার স্কেলে টোটাল ভাগ সংখ্যা আছে 50টা। তাহলে লিস্ট কাউন্ট আমরা কিভাবে বের করবো? লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় পিস ডিভাইডেড বাই টোটাল, মানে কতগুলা ভাগ সংখ্যা আছে সার্কুলার স্কেলে, নাম্বার অফ ডিভিশনস ইন দ্য সার্কুলার স্কেল। আচ্ছা, তো এই পিস জিনিসটা কি? পিস জিনিসটা হচ্ছে এইরকম যে যদি আমি কি করি যে ইনিশিয়ালি আমার এই মেইন স্কেল আর সার্কুলার স্কেলে 0 দাগ একসাথে থাকে, তো আমি যদি এরকম করি যে এই মেইন সার্কুলার স্কেলে 0কে একবার ঘুরায়ে আবার 0তে নিয়ে আসি, তাহলে মেইন স্কেল বরাবর আমার কতটুকু সরে যাচ্ছে আমরা একটু যদি খেয়াল করি। সার্কুলার স্কেলের যে 0 দাগ আছে সেই 0 দাগটাকে একবার যদি আমরা ঘুরাইয়ে যদি আবার সেই 0তে নিয়ে আসি তাহলে মেইন স্কেল বরাবর কতটুকু সরে যাচ্ছে, ওইটাই হচ্ছে আমার পিচ। তো আমরা যদি এখানে দেখি যে সার্কুলার স্কেলে 0 দাগটাকে একবার ঘুরে আবার যদি ওই জায়গায় নিয়ে আসি তাহলে এটা অ্যাকচুয়ালি 0.5 মিলিমিটার সরে যায়। দ্যাট মিনস এখানকার যে মেইন স্কেল আছে, মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে সরে যাচ্ছে। তাহলে পিস ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশনস ইন দ্য সার্কুলার স্কেল, এটা কি হবে 0.5 ডিভাইডেড বাই 50। তাহলে এটা আসবে 0.01 মিলিমিটার বা 0.001 সেন্টিমিটার। আচ্ছা, সেটা হচ্ছে এই স্ক্রু গজের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটাকে আমরা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন বলি। সেটা আমাদের প্রত্যেকটা রিডিং নেওয়ার সময় এটা ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা এটা মানটা কিভাবে নিব? এটার মানটা কিভাবে নিব? যে জিনিসে আমরা মান নিতে চাচ্ছি সেখানে এটা ধরবো। আচ্ছা, এভাবে ধরার পরে আমরা যেখানে যে ইটা আছে এটা দিয়ে আমরা এটা লক করে দিব। লক করে দেওয়ার পরে এটা হচ্ছে আর কোনো ধরনের মুভমেন্ট করবে না। তার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এই স্ক্রু গজের ক্ষেত্রে এই লকটা কাজ করে কিনা। আচ্ছা, তো এরপর আমরা দেখবো, আমরা যদি টেবিলটা দেখি তাহলে দেখবো যে এই টেবিলের ফার্স্টের যে রিডিংটা সেই রিডিং এর নাম হচ্ছে MSRও বলা হয়, LSRও বলা হয়, লিনিয়ার স্কেল রিডিং বা মেইন স্কেল রিডিং। আচ্ছা, তো আমরা একটু সেটা দেখার চেষ্টা করি যে এটা হচ্ছে কত, যে এই 0 পরে এক ঘর গেছে, 0 পরে আমরা নিচে দেখতেছি একটা ঘর গেছে আর কোনো ঘর যায়নি। 0 পর নিচে একটা ঘর দেখা যাচ্ছে আর কোনো ঘর দেখা যাচ্ছে না। তার মানে এটার মান কত হবে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের MSR বা LSR। আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমাদের আরেকটা ভ্যালু নিতে হবে এরপরে ঘরটা, সেখানে বলা আছে কি সার্কুলার স্কেল ডিভিশন। এই সার্কুলার স্কেল ডিভিশনটা আসলে কি, তো সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখবো আমরা যে এই যে আমাদের মেইন স্কেলে 0 দাগ, মেইন স্কেলে 0 দাগটা সার্কুলার স্কেলে কোন দাগের সাথে মিলছে, তাহলে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি এটা হচ্ছে 20, 21, এখানে আমাদের 20, 21 এর সাথে মিলতেছে। তাহলে এটা আমরা বলতে পারি যে সার্কুলার স্কেল ডিভিশন হচ্ছে 21, সার্কুলার স্কেল ডিভিশন 21। আর এর আগে মেইন স্কেল রিডিং সেটা আমরা পাইলাম হচ্ছে কত 0.5 মিলিমিটার।
তাহলে আমরা জানি লিস্ট কাউন্টের মান হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে সার্কুলার স্কেল রিডিংটা কি হবে? সার্কুলার স্কেল রিডিং হবে সার্কুলার স্কেল ডিভিশন ইনটু লিস্ট কাউন্ট। সো 21 ইনটু 0.01, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হবে আমার সার্কুলার স্কেল রিডিং, এবং সেটা আসবে অবশ্যই মিলিমিটারে। আর টোটাল রিডিংটা আমরা কীভাবে বের করবো? টোটাল রিডিং সমান সমান হচ্ছে সার্কুলার স্কেল রিডিং প্লাস মেইন স্কেল রিডিং, এই দুটাকে যোগ করলে আমরা টোটাল রিডিংটা পাবো। তো আমরা এই সেম কাজটাই কি করব? 3বার করব। একবার এখানে করব, একবার আরেকটু উপরে করব, আর একবার চাইলে আমরা এই উপরে করতে পারি। এরকম তিনটা বের করলে আমাদের যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে আমাদের যে স্প্রিং আছে সেই স্প্রিং এর ওয়্যারের ডায়ামিটারটা বের হবে, এবং সেই ডায়ামিটারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা খুব সহজেই এখান থেকে এটা স্প্রিং এর রেডিয়াসটা পেয়ে যাবো। স্টপওয়াচ কীভাবে ইউজ করতে হয় সেই সিস্টেমটা একটু দেখে নিচ্ছি। এখানে 2টা বাটন আছে, একটা স্টার্ট স্টপ বাটন আর একটা হচ্ছে রিসেট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করলে স্টপওয়াচটা অন হয়ে যাবে, এবং এখানে আরেকটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। আর রিসেট বাটনের মাধ্যমে আমরা স্টপওয়াচটাকে রিসেট করে ফেলতে পারি। এবার আমরা থিওরিটা জানার চেষ্টা করব। আমরা নাম থেকেই দেখতে পাচ্ছি আমাদের শুরুতে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। সো শুরুতে আমাদের জানতে হবে হোয়াট ইজ রেস্টোরিং ফোর্স। When a spring tries to regain its initial size, it applies a counter force on the load, which is called the restoring force of the spring. According to Hooke's law, restoring force is proportional to extension of the spring. So restoring force will be is equal to KL, where K is the spring constant. And আমাদেরকে আসলে এই K এর মানটাই বের করতে হবে। So K এর মানটা হবে restoring force divided by L. So restoring force is equal to mg, so that is K is equal to m by L into g, where g is the gravitational acceleration. এরপর আমাদের যে জিনিসটা বের করতে হবে দ্যাট ইজ ইফেক্টিভ ম্যাস। একটা স্প্রিং এর মধ্যে যখন আমরা একটা লোড ঝুলিয়ে দিই তখন ওই স্প্রিংটার অসিলেশনের কারণে ওর মধ্যে একটা এক্সট্রা ম্যাস অ্যাড হয়, সেই ম্যাসটাকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ ম্যাস। এই ম্যাস নর্মালি স্প্রিংয়ের যে অরিজিনাল ম্যাস সেই ম্যাসে 1/3 হয়ে থাকে। অ্যান্ড লাস্টলি আমাদেরকে বের করতে হবে modulus of rigidity. Modulus of rigidity is the measurement of the stiffness of a spring material or its elastic ability. এটা মেইনলি শিয়ারিং স্ট্রেস এবং শিয়ারিং স্ট্রেইনের অনুপাত। সো এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটা ইজ ইকুয়াল টু 4n/k r³ ডিভাইডেড বাই r⁴। এখানে n হচ্ছে নাম্বার অফ টার্নস অফ দ্য স্প্রিং, k ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট, r ইজ দ্য radius of the spring, and small r is the radius of the wire of the spring. At first আমরা স্প্রিং কনস্ট্যান্ট ডিটারমাইন করব, এবং স্প্রিং কনস্ট্যান্ট ডিটারমাইনের জন্য শুরুতে আমাদের স্প্রিং এর লেন্থটা মেজারমেন্ট করতে হবে। আচ্ছা, এবার আমাদের স্প্রিং এর অরিজিনাল লেন্থটা কত সেটা আমাদের বের করে দেখতে হবে। আমরা একটা মিটার স্কেলের সাহায্যে এটা মেজারমেন্ট করব। তো আমরা এই নিচে থেকে আমরা যদি এই পর্যন্ত কাউন্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 37 সেন্টিমিটার। এই স্প্রিং এর লেন্থ হচ্ছে 37 সেন্টিমিটার। প্রসিডিউর সেকেন্ড পার্টে এখন আমরা স্প্রিং এর ম্যাসটা বের করব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ওয়েট বক্স, যে ওয়েট বক্সের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের স্প্রিং এর ভর বের করব। তো আমরা যে কোনো একটা স্প্রিংকে যদি এখানে রাখি, রাখার আগে আমার ওয়েট বক্সটাকে অন করে নিতে হবে। আচ্ছা, তারপর আমি যদি একটা স্প্রিং এখানে রাখি তাহলে আমি দেখতে পারবো আমার স্প্রিং এর ওয়েট কত। এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 গ্রাম। আচ্ছা, 91 গ্রাম। আচ্ছা, আমরা আমাদের যে স্প্রিংটি আমাদের আজকে এক্সপেরিমেন্টে ইউজ করতেছি তো সেটার উপরে এটার ওয়েটটা আসলে লেখা আছে, এবং সেটা হচ্ছে 83 গ্রাম। তো এখান থেকে আমরা এই ডাটাটা নিয়ে আমরা আমাদের ক্যালকুলেশনে ইউজ করব।
Third step of this procedure is determination of extension and time period. আচ্ছা, এখন আমরা যে টেবিলটা করব এই টেবিলের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ এক্সটেনশন অ্যান্ড টাইম পিরিয়ড। তো এই টেবিল করার জন্য আমাদের যে এটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা স্প্রিং লাগবে, আর আমাদের কিছু লোড লাগবে। এখানে যে লোডগুলো দেখানো হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে 50 গ্রাম করে, এগুলো হচ্ছে প্রত্যেকটা 50 গ্রাম করে এই এখানে থাকবে। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে শুরুতে যে স্প্রিংটা আছে সেই স্প্রিংয়ের মধ্যে বিভিন্ন লোড ঝোলানোর ফলে এই স্প্রিংয়ের এক্সটেনশনটা কতটুকু হয় এবং এরপরে টাইম পিরিয়ড কত বের হয় সেটাই আমাদের বের করা এখনকার টেবিলের কাজ। তো আমরা শুরুতে যে কাজটা করে নিব যে আমাদের যে স্প্রিংটা আছে সেই স্প্রিংয়ের লেন্থ কতটুকু সেটা আমরা বের করে নেব। তো এই জন্য আমরা যেটা করব, এই নিচে থেকে আমাদের মিটার স্কেলটা ধরবো এবং এই পর্যন্ত ধরবো। কারণ কারো যদি ইচ্ছে হয় যে না আমি এই পর্যন্ত ধরবো, হ্যাঁ সেইটা ধরতে পারে, কিন্তু সবসময় একই জিনিস ধরতে হবে। তো আমি যদি নেই যে এখান থেকে আমাদের স্প্রিং এই মিটার স্কেলটা ধরলাম এবং আমি ধরতে চাচ্ছি এই উপর পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তো এটা যদি আমরা দেখি, আমরা এভাবে করলে ভালো দেখতে পারবো। এখানে কত আসতেছে আমার, এটা হচ্ছে অলমোস্ট 40 সেন্টিমিটার। তো আমরা যেটা পাইলাম যে আমাদের স্প্রিং এর দৈর্ঘ্য হচ্ছে লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার। তো এরপর আমরা কি করব যে এইখানে আমরা বিভিন্ন লোড ঝোলাবো। তো ফার্স্টে আমরা 250 গ্রাম ঝোলাইলাম, লোড দিতে পারি, তারপর হচ্ছে 200 গ্রাম, 150 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম এরকম করে দিতে পারি। তো আমি একটা করে দেখাচ্ছি যে আমি যদি এখানে 250 গ্রাম লোড ঝোলাই তাহলে আসলে কি অবস্থা হয়। তাহলে স্বাভাবিকভাবেই আমার স্প্রিংটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর সেই জিনিসটা আমাদের বের করতে হবে যে ফার্স্টে যদি আমরা এখানে নাম্বার অফ অবজারভেশন 1 এবং আমি লোড ঝোলাইছি কত 250 গ্রাম। আচ্ছা, তো আমাদের এখন বের করতে হবে কি এক্সটেনশন কত, মানে কতটুকু ইনক্রিজ হয়েছে। সো কতটুকু ইনক্রিজ হয়েছে সেই জিনিসটা আমি বের করতে চাই। আবার আমার হচ্ছে এটা একটা দৈর্ঘ্য নিতে হবে। যদি আমি দৈর্ঘ্য নেই, আচ্ছা এই যে এখান থেকে আমরা যদি দেখতে পাই জিনিসটা কত আসতেছে 61, মোস্ট প্রবাবলি ইট ইজ 61, হ্যাঁ 61.5 বা 61.4 এরকম। তো যদি 61, ইনিশিয়ালি আমার লেন্থ ছিল হচ্ছে 40 সেন্টিমিটার ইনিশিয়াল লেন্থ, এখন আমি পাইলাম কত 61। তাহলে 61 মাইনাস 40, তাহলে আমার যেটা হবে যতটুকু আসতেছে এখানে সেটা হচ্ছে 21। এটা যদি আমরা একেবারে এক্স্যাক্টলি নেই তাহলে 61.4 মাইনাস 40 সেন্টিমিটার তাহলে হবে 21.4 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার এক্সটেনশন। তাহলে 250 গ্রাম লোড আমার এই স্প্রিং এ ঝোলানোর ফলে আমার যে এক্সটেনশনটা আসতেছে সেটা হচ্ছে 21.4 সেন্টিমিটার। তো এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা স্টপ ওয়াচ লাগবে। আমরা হচ্ছে কি করব, এই স্প্রিংটাকে অসিলেট করতে দিব, অসিলেট করতে দিয়ে 10টা অসিলেশনের জন্য কত সময় লাগতেছে সেই জিনিসটা আমরা বের করব। তো আমরা শুরু করব যে এখানে হচ্ছে আমার স্প্রিং এই স্টপ ওয়াচে স্টার্ট দিলে এখান থেকে স্টার্ট হবে, যেরকম স্টার্ট হবে। তো এটা আমরা চাইলে অফ করে দিতে পারি, এখানে আমি রিসেট করে দিলাম। তো আমি তারপর কি করলাম, এটাকে অসিলেট করতে দিলাম। তো অসিলেট যখন আমি করতে দিব, একটা পূর্ণ কম্পন কখন শেষ হবে, যে একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি নিচে থেকে শুরু হয় আর উপরে একবার অসিলেট করে আবার নিচে গেলে একটা ফুল কম্পন হবে। সো আমি এটাকে 10 বার অসিলেট করতে দিব এবং আমি যখন এটা অসিলেশন টাইম কাউন্ট করা শুরু করব তখন থেকে আমি আসলে স্টপ ওয়াচটা অন করে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি 10টা অসিলেশনের জন্য আমাদের যে টাইম সেটা হচ্ছে 9.65 সেন্টিমিটার। তাহলে এটা আমরা যদি লিখি যে 9.65 সেকেন্ড। তো একইভাবে যেহেতু আমরা এই এক্সপেরিমেন্টটা করছি আমাদের হিসাবে ভুল হতে পারে, এই কারণে আমরা এই সেম কাজটাই আরেকবার করব। সেম কাজটাই যদি আরেকবার করি, আবার 10টা অসিলেশন নেই আমরা, 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখানে আমরা কত দেখতে পাচ্ছি 10.69, হয়তো একটু এদিক সেদিক হয়েছে, তো এই জন্য আসলে একের অধিক মান নেই। তো আমরা এখানে লিখলাম কত 10.69।
এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন না লিখলেও চলবে, যেহেতু আমরা উপরে দিছি। আচ্ছা, এরপর আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড মানে কি, যে 10টা অসিলেশনের জন্য আমার সময় লাগছে 9.65 সেন্টিমিটার, তাহলে একটা অসিলেশনের জন্য আমার কত সময় লাগবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা কি করব, এই যে টাইমটা আছে সেই টাইমকে 10 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এটা কি আসবে 0.965, আর এটা হবে কি, এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 1.065। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। এরপর আমাদের কি চাইছে মিন টি, তার মানে হচ্ছে এই যে দুইটা টি পাইছি সেই দুইটাকে আমরা অ্যাভারেজ করি, তাহলে এই দুইটাকে আমরা যদি যোগ করি 0.965 প্লাস 1.065, এটা 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা যা পাবো, যে ডাটা পাবো সেই ডাটাটাই হচ্ছে আমাদের মেইন টি। এবং এখানে আমরা যে মেইন টি যে জিনিসটা পাবো সেই টিটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, এখানকার আমাদের ভ্যালুটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে সেটাই হবে আমাদের টি স্কোয়ার। এই স্প্রিংয়ের লেন্থ হচ্ছে 37 সেন্টিমিটার। তো এরপর আমি এখন যেটা করব, এই স্প্রিংয়ের মধ্যে 50 থেকে 250 পর্যন্ত বিভিন্ন লোড ঝোলাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা 50 গ্রাম করে, 50 দুইটা মিলে হবে 100, এরকম করে লোড ঝোলাইতে থাকবো। এবং 50 থেকে 250 গ্রাম পর্যন্ত প্রত্যেকটা লোড ঝোলানোর ফলে এই স্প্রিংয়ের এক্সটেনশন কতটুকু হবে সেটা আমরা মেজারমেন্ট করব। তো আমরা যদি শুরুতে 50 গ্রাম লোড ঝোলাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এক্সটেনশন কত। তো 50 গ্রাম আমি লোড ঝোলাইলাম, ওকে। তো এরপর আমরা আবার দেখার চেষ্টা করব যে স্প্রিংয়ের এক্সটেনশন কতটুকু হয়েছে। আমরা আগের যে জায়গা থেকে মেজারমেন্ট করছিলাম সেই একই জায়গা থেকে যদি মেজারমেন্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাই এটা হচ্ছে 40.9, এই আমাদের ডেটাটা আসছে ঠিক এইখানটাতে, তাহলে এটা হবে 40.9 সেন্টিমিটার। তাহলে এর আগে ছিল 37, এই স্প্রিংয়ের অরিজিনাল লেন্থ ছিল 37, আর এখন আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে 40.9। সো আমাদের এক্সটেনশন হবে 40.9 মাইনাস 37। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের এক্সটেনশন আসে হচ্ছে 3.9। আচ্ছা, এবার আমরা এই স্প্রিংটাকে 10 বার অসিলেট করতে দিব, 10 বার অসিলেট করতে দিয়ে আমরা এখান থেকে টাইম পিরিয়ডটা বের করব। তো আমাদের কাছে স্টপ ওয়াচ আছে, সো স্টপ ওয়াচটা সাহায্যে আমরা এই স্প্রিংয়ের 10টা অসিলেশনের যে সময় সেই সময়টা বের করার চেষ্টা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর আমরা হচ্ছে 100 গ্রাম দিয়ে আমাদের স্প্রিংয়ের এক্সটেনশন কত আর টাইম পিরিয়ড কত সেটা বের করব। তো আমরা 100 গ্রাম লোড ঝুলানোর ফলে আমি এক্সটেনশন কত হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে 45.5, আমার নতুন 45.5, তার মানে এক্সটেনশন হবে 45.5 মাইনাস 37, দ্যাটস মিনস 8.5। স্প্রিংয়ের টাইম পিরিয়ড কত হয় সেটা বের করার চেষ্টা করি। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এবার আমাদের স্প্রিংয়ের উপর স্প্রিংয়ের মধ্যে আমরা 150 গ্রাম লোড ঝুলাইছি। সো আমরা এখন দেখবো 150 গ্রাম লোড ঝুলানোর ফলে স্প্রিংয়ের এক্সটেনশন কতটুকু হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি 51, স্প্রিংয়ের নিউ লেন্থ হচ্ছে 51। 51 যদি হয় তাহলে আমার এক্সটেনশন হবে 51 মাইনাস 37, দ্যাট মিনস 14 সেন্টিমিটার। আচ্ছা, সো আমরা এখন স্প্রিংয়ের টাইমটা দেখবো যে 10টা অসিলেশনের জন্য স্প্রিংয়ে কত সময় লাগে এবং সেক্ষেত্রে টাইম পিরিয়ড কত হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এবার স্প্রিংয়ে আমরা আরও 50 গ্রাম লোড ঝুলাবো, তো যার পরে এখানে টোটাল লোড হবে 200 গ্রাম। সো 200 গ্রামের জন্য আমাদের কতটুকু এক্সটেনশন হয়েছে সেটা একটু দেখি আমরা।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই কেস 53.9 53.9, সো আমাদের এক্সটেনশন হবে 53.9 মাইনাস 37। 1 2 3 4 5 6 7 8 9 10 আরও 50 গ্রাম লোড চলে এলাম এখানে। তো টোটাল এখন 250 গ্রাম লোড আমার স্প্রিংয়ের উপর অ্যাপ্লাই করা হচ্ছে। সো আমি দেখি আমার এক্সটেনশন কত। তো এক্সটেনশন আমি এখানে দেখতে পাচ্ছি 58.1, দ্যাট মিন আমার স্প্রিংয়ের নিউ লেন্থ হচ্ছে 58.1, সো এক্সটেনশন হবে 58.1 মাইনাস 37। তো এখন আমরা হচ্ছে 10টা অসিলেশনের জন্য টাইম এবং একই সাথে টাইম পিরিয়ডটা বের করব। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Last step is the graph plotting for spring constant determination. স্প্রিং কনস্ট্যান্ট ডিটারমাইন করার জন্য আমাদের যে গ্রাফটা আঁকতে হবে সেই গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর থাকবে ম্যাস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে এক্সটেনশন। এবং প্রত্যেকটা ম্যাস 50 থেকে 250 প্রত্যেকটা ম্যাসের জন্য আমরা এক্সটেনশনের মান যত আছে এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে গ্রাফে ভ্যালুগুলো ইনপুট দিব এবং তারপরে আমরা হচ্ছে একটা স্ট্রেট লাইন বরাবর একটা কার্ভ পাই এবং সেখান থেকে একটা স্লোপ যদি আমরা নিই, সেই স্লোপ থেকে আমরা ডেল এম এবং ডেল এল এর মান যদি বের করে ফেলতে পারি এবং সেই মানের সাথে যদি আমরা জি এর মান গুণ করে দেই তাহলে আমাদের এক্সপেক্টেড কে এর মানটা আমরা পেয়ে যাব। এই পর্যায়ে আমরা ইফেক্টিভ ম্যাস ডিটারমাইন করব এবং ইফেক্টিভ ম্যাস অ্যাকচুয়ালি দুই ধরনের হয়ে থাকে, থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাস অ্যান্ড এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাস। তো থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাস ডিটারমাইন করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল ম্যাসকে 3 দিয়ে ভাগ করলেই আমরা খুব সহজেই থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাসটা পেয়ে যাব। এবং এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাসটা বের করতে হবে। এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাস ডিটারমাইন করার জন্য আমাদের একটি গ্রাফ প্লট করতে হবে, যে গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে ম্যাস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে টি স্কোয়ার। এবং আমরা যদি ম্যাস এবং টাইম পিরিয়ড স্কোয়ারের প্রত্যেকটা মানকে গ্রাফের মধ্যে ইনপুট দিই তাহলে হচ্ছে আমরা একটা গ্রাফ পাবো, স্ট্রেট লাইন একটা কার্ভ পাবো, যেটা ওয়াই অ্যাক্সিসকে একটা নির্দিষ্ট বিন্দুতে সেট, এবং এই কার্ভটা অবশ্যই মূলবিন্দুগামী হবে না, এই স্ট্রেট লাইনটা মূলবিন্দুগামী হবে না। এবং এই স্ট্রেট লাইনকে আমরা যদি পেছনের দিকে বর্ধিত করি তাহলে সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিসকে সেট করবে এবং নেগেটিভ এক্স অ্যাক্সিসের যে পয়েন্টটাকে সেট করবে এখানে আমরা দেখতে পাচ্ছি 32 কে সেট করছে। সো আমাদের 32 গ্রামটাই হবে হচ্ছে এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাস। এবং এরপর আমরা এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাস আর থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাসের যে মানের পার্থক্য সেই জিনিসটা আমরা একটু বের করার চেষ্টা করব। এবং আমরা যদি পার্সেন্টেজ অফ ইররটা বের করার চেষ্টা করি তাহলে যে জিনিসটা হবে পার্সেন্টেজ অফ ইরর ইজ ইকুয়াল টু থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাস এর সাথে এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাসের যে ডিফারেন্স সেটাকে যদি আমরা থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাস দিয়ে ভাগ করি এবং সেটাকে যদি 100% দিয়ে গুণ করি তাহলে আমাদের পার্সেন্টেজ অফ ইররটা বের হয়ে আসবে। এবং এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের 10% ইরর চলে আসে এবং 10% ইরর ইজ আ গুড রেজাল্ট। আমরা নর্মালি 15% ইরর পর্যন্ত কনসিডার করতে পারি একটা এক্সপেরিমেন্টের বেটার রেজাল্ট হিসেবে। আমাদের নেক্সট কাজ হচ্ছে রিজিডিটি মডুলাস বের করা একটা স্প্রিং এর জন্য, এবং তার জন্য শুরুতে আমাদের যেটা বের করতে হবে স্প্রিং এর কতগুলো টার্ন আছে সেই নাম্বারটা বের করতে হবে। এবার আমরা স্প্রিং এর নাম্বার অফ টার্নস কতগুলো সেটা আমরা একটু দেখব কিভাবে বের করতে হয়। তো অ্যাকচুয়ালি এটা খুবই সহজ, যে প্রত্যেকটা নাম্বার অফ টার্নসকে গুনতে হবে। সো আমরা যদি গোনা শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 1, 2, 3, 4, 5, 6। তার মানে এখানে নাম্বার অফ টার্নস অফ দিস স্প্রিং ইজ 106। এই পর্যায়ে আমাদের এক্সটার্নাল ডায়ামিটার অফ দ্য স্প্রিং ডিটারমাইন করতে হবে। এখন আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে স্প্রিংয়ের এক্সটার্নাল ডায়ামিটারটা বের করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 2.8 এবং ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 0। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা স্প্রিংয়ের এক্সটার্নাল আরেকটি ডায়ামিটার নেওয়ার চেষ্টা করছি এবং মাঝ বরাবর একটা জায়গা থেকে আমরা ভ্যালু নিচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 2.7 এবং লাকিলি আরেকবার হচ্ছে মেইন স্কেলের রিডিং আর ভার্নিয়ার স্কেলের 0 মিলে গেছে, সো ভার্নিয়ার স্কেল ডিভিশন 0। এক্সটার্নাল ডায়ামিটারের ক্ষেত্রে আমরা 3 নাম্বার রিডিংটা নিচ্ছি। এখানে লিনিয়ার স্কেল রিডিং দেখতে পাচ্ছি 2.7 এবং ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার ঘর মেইন স্কেলের একটা ঘরের সাথে লম্বালম্বিভাবে মিলে গেছে, সো আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেল ডিভিশন 12। নেক্সট স্টেপ, ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য স্প্রিং ডিটারমিনেশন। উপর থেকে ডেল্টা নিতে হবে, নেওয়ার পরে জিনিসটাকে আমরা লক করে দিব। তারপর আমরা দেখি আমাদের এখানে ডেল্টাটা কত আসলো। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের মান আসছে 2.5। আচ্ছা 2.5, এলএসআর হচ্ছে 2.5 আর বিএসডি কে আমরা বলতে পারি 5, বিএসডি 5 আর এলএসআর হচ্ছে 2.5। তো এখন আমরা ইন্টারনাল ডায়ামিটার আরেকটা নিচ্ছি নিচে থেকে। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমাদের এলএসআর হচ্ছে 2.5। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি এলএসআর হচ্ছে 0টা 2.5 এর সাথে মিলে গেছে, আর যেহেতু 2.5 এর মেইন স্কেলের রিডিং আর ভার্নিয়ার স্কেলের রিডিং একটার সাথে মিলে গেছে, তো সেক্ষেত্রে আমরা বিএসডি মান বলতে পারি 0। একইভাবে নিচে থেকে আমরা আরেকটা ইন্টারনাল ডায়ামিটার মান নিব। তো আচ্ছা, তো এভাবে ইন্টারনাল ডায়ামিটারের মানটা নিলাম। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে এলএসআর এর মান হচ্ছে 2.5 থেকে একটু বেশি অতিক্রম করছে, সো আমরা 2.5 নিব। আর বিএসডির মান দিব আমরা হচ্ছে 3 মানে হচ্ছে এখানে 6টা ঘর, আমাদের বিএসডি হচ্ছে আমার 6। এবার স্প্রিং এর রেডিয়াসটা বের করতে হবে এবং স্প্রিং এর রেডিয়াস বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্প্রিং এর এক্সটার্নাল ডায়ামিটার এবং ইন্টারনাল ডায়ামিটার এই দুটোকে যোগ করে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে খুব সহজেই স্প্রিং এর রেডিয়াসটা আমরা পেয়ে যাব। ক্ষেত্রে আমাদের স্প্রিং এর রেডিয়াস হচ্ছে r is equal to 1.317 centimeter. Next step is the radius of the wire of the spring determination. স্প্রিং এর ওয়্যারের ডায়ামিটার নেওয়ার জন্য আমরা স্ক্রু গজ ইউজ করব এবং নিচের দিক থেকে আমরা মান নেওয়ার চেষ্টা করছি এবং স্ক্রু গজটাকে আমরা লক করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 1 এবং সার্কুলার স্কেল ডিভিশন 40। এবার আমরা আরেকটা মান নিব এবং সেই মান নেওয়ার জন্য আমরা স্প্রিং এর উপরের দিকটাতে একটু চেষ্টা করব এবং স্প্রিং এর উপর থেকে আমরা হচ্ছে একটু মান নেওয়ার চেষ্টা করছি এবং ওই জায়গাটাতে আমরা স্ক্রু গজটাকে লক করে দিচ্ছি।
সেকেন্ড রিডিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব অল্প একটু পরিবর্তন হয়েছে। লিনিয়ার স্কেল রিডিং আগের মতোই 1 এবং সার্কুলার স্কেল রিডিং এ অল্প পরিবর্তন এবং সেটা হচ্ছে 39। সেম একইভাবে ওয়েতে আমরা আমরা 3 নাম্বার স্প্রিং এর রিডিংটা নিব নিচের অংশের এবং আরো 3 একটি ডাটা নাম্বার নিয়ে নিব। রিডিংটা আমরা তো আমরা স্ক্রু নিচের গজের পার্ট সাহায্যে থেকে ডাটা নিতে নেওয়ার পারি সময় দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এবং লিনিয়ার স্কেল আমরা রিডিং কত দেখতে এসেছে এবং পাচ্ছি সার্কুলার স্কেল 1 অল্প একটু এবং পরিবর্তন। সার্কুলার স্কেল রিডিং এসেছে লিনিয়ার স্কেল রিডিং 36। 1 এবং সার্কুলার স্কেল যদি ডিভিশন ভালো করে হচ্ছে খেয়াল করেন দেখা যাচ্ছে 36। লিনিয়ার স্কেল রিডিং এসেছে 1 আমাদের লিস্ট এবং কাউন্ট হচ্ছে সার্কুলার স্কেল রিডিং 0.001। এসেছে সো এখন আমাদের হাতে সবগুলা ডেটা আছে। সো আমরা জানি n এর মান হচ্ছে 106, k এর মান 11666.66 এবং আর ক্যাপিটাল R দ্যাট মিন্স রেডিয়াস অফ দ্য স্প্রিং ইজ 1.317 এবং রেডিয়াস অফ দ্য ওয়্যার অফ দ্য স্প্রিং হচ্ছে 0.519 সেন্টিমিটার। সো সবগুলা মানকে যদি আমি বসায় আমাদের এই ইকুয়েশনে ক্যালকুলেট করি, দেন আমরা ফাইনালি যে রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে যে মডুলাস অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য স্প্রিং ইটা ইজ ইকুয়াল টু 1.58 into 10 to the power 8 dynes per square centimeter, and this is the final result. ফাইনালি আমরা দেখব কিভাবে একটা ল্যাব রিপোর্ট লিখতে হয়। একটা স্যাম্পল ল্যাব রিপোর্ট দেখাচ্ছি যেখানে এক্সপেরিমেন্টের নেম এবং এক্সপেরিমেন্টের নাম থাকবে এবং ডেট অফ পারফরমেন্স এবং ডেট অফ সাবমিশন দেওয়া থাকবে এবং সাবমিট কে করছে তার নামটাও সেখানে মেনশন করা থাকবে। এরপর থিওরি লেখা থাকবে এবং পুরো থিওরিটাই লিখতে হবে। থিওরি এবং থিওরির পরে আমার এক্সপেরিমেন্টে কী কী অ্যাপারেটাস লাগতেছে সেই অ্যাপারেটাস সম্পর্কেও সেখানে লিখতে থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের টেবিলগুলো থাকবে, সবগুলো টেবিল সুন্দর মতো লিখতে হবে। টেবিল লেখা শেষ হলে আমরা হচ্ছে আমাদের যে গ্রাফগুলো আঁকতে হয় প্রয়োজনীয় সেই গ্রাফগুলো আমরা আঁকবো। দেন ফাইনালি হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে খুব সূক্ষ্মভাবে যেন কোনো ভুল না হয়। সবগুলা ক্যালকুলেশন শেষ হয়ে গেলে আমাদের সবগুলা রেজাল্টকে এক জায়গাতে নিয়ে আসতে হবে এবং সুন্দর মতো রেজাল্ট লিখে ফাইনালি ডিসকাশন লিখে আমাদের এক্সপেরিমেন্টটা শেষ করতে হবে।